আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো পুষ্পা 2 মুভিটি নিয়ে, যার আসল নাম হচ্ছে পুষ্পা দ্য রুল, যেটা কিছুদিন আগেই রিলিজ পেয়েছে এবং অনেক হিট মুভিদের তালিকার মধ্যে প্রায় টপে রয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। কাহিনীর শুরুতেই আমাদের জাপানের একটা সিন দেখানো হয়, যেখানে লাল চন্দনের অনেকগুলো কাঠ কন্টেইনারে করে নিয়ে আসা হয়েছে এবং সেখানে অনেক মানুষ একসাথে দাঁড়িয়ে রয়েছে। আর সেখানে আমাদের পুষ্পাকেও দেখানো হয়, অর্থাৎ লাল চন্দন কাঠের সাথে সাথে পুষ্পাও জাপানে চলে এসেছে। এবং তারপর সেই জাপানিজরা যখন পুষ্পাকে দেখতে পারে, তখন তারা তাকে উল্টো করে ঝুলিয়ে রাখে। আসলে কাহিনী এখানে এইরকম ছিল যে পুষ্পার কাছ থেকে অনেক দিন যাবতই জাপানিজরা এই লাল চন্দন কিনেছিল, কিন্তু তারা তাদের পেমেন্ট করছিল না। তাই পুষ্পা এখন জাপানে চলে এসেছে তার পেমেন্ট এখান থেকে নেওয়ার জন্য। এইসব কিছু জানার পরে জাপানিজরা তাকে উল্টো করে ঝুলিয়ে দেয়, কিন্তু পুষ্পা সেখান থেকে এসকেপ করে তাদের সবাইকে মারতে শুরু করে। একটা পর্যায়ে যখন পুষ্পা সবাইকে মারছিল, সে দৌড়ে যাওয়ার সময় তার বুকে একটা গুলি লাগে, আর তখনই সে পানিতে পড়ে যায়। তখনই আমরা দেখতে পারি যে আসলে এটা কোনো আসল সিন ছিল না, এটা ছিল পুষ্পার একটা স্বপ্ন। আর তখনই তার ঘুমটা ভেঙে যায়। আসলে পুষ্পা এখন বর্তমানে এই সিন্ডিকেটের লিডার হয়ে গিয়েছে। এর আগে তো লিডার অন্য কেউ ছিল, কিন্তু বর্তমানে পুষ্পা এটা লিডার হয়ে গিয়েছে এবং মাল কোথায় যাবে, কোথা থেকে আসবে, এই সব কিছুই মূলত পুষ্পার দেখাশোনার বিষয়। বর্তমানে তার একজন শত্রু রয়েছে। আসলে একটা পাওয়ার সবসময় আপনার কাছে ভালো জিনিস নিয়ে আসে না, ভালো জিনিসের সাথে সাথে সেটা নেগেটিভিটিকেও নিয়ে আসে, এবং সেখানে তার অনেক শত্রু তৈরি হয়ে গিয়েছিল। সেই শত্রুদের মধ্যে একজন ছিল পুলিশ অফিসার পাওয়ার সিং শেখাওয়াত, যেটা আমরা পুষ্পা 1 মুভিতে দেখেছিলাম। এই পুলিশ অফিসারের কাপড় খুলে পুষ্পা সবার সামনে তাকে অপমান করেছিল। তাই পুলিশ অফিসার একটা সুযোগ খুঁজছিল যে কিভাবে পুষ্পাকে ফাঁসানো যায়। তাই সে ওই শ্রমিক যারা পুষ্পার আন্ডারে কাজ করত তাদের সাথে শ্রমিকের বেশেই কাঠ কাটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যখন তারা কাঠের ওইখানে পৌঁছে যায় এবং কাজ শুরু করে, তখনই সেখানে কল দিয়ে বাকি পুলিশদের ডেকে নেয় এবং সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আসলে সে অনেক আগেও পুষ্পাকে অ্যারেস্ট করতে চেয়েছে, কিন্তু সে পারেনি, এবং আজকে তার সব শ্রমিকদের সে অ্যারেস্ট করে ফেলেছে। তারপরে আমাদের মুভিতে এন্ট্রি হয় পুষ্পার। এখানে পুষ্পা পুলিশ স্টেশনে এসেছিল সেই শ্রমিকদের ছাড়ানোর জন্য। আসলে মূলত সবাইকে ছাড়ানোর জন্য না, সে সিনুকে ছাড়ানোর জন্য এসেছিল, কারণ সিনুর বিয়ে ছিল। সে জানতে পারে যে শাখাওয়াত এখানে নেই, অন্য পুলিশ অফিসাররা সেখানে ছিল। যখন সে সিনুর কাছে যায়, দেখতে পারে যে সিনুর শরীরে আঘাত দিয়ে ভরা, এবং এইটাও দেখতে পায় যে বাকি সবার শরীরের অবস্থাও একই রকম। তখন সে বুঝতে পারে যে জেলে পুরে দেওয়ার আগে তাদের সবাইকে প্রচুর মারধর করা হয়েছে সেই জঙ্গলের মধ্যেই রেখে। তখন পুষ্পা এইটা দেখে বলে যে শেখাওয়াত আমার কর্মীদের উপর হাত দিয়েছে, সে এইটা একদমই ঠিক করেনি। আমি আমার সব শ্রমিকদের এখনই ছাড়িয়ে নিয়ে যাব। এটা বলার পরে সেখানে যত পুলিশ অফিসার ছিল তারা বলে ওঠে যে আপনি যদি ওদেরকে ছাড়িয়ে নিতে চান তাহলে আমাদের চাকরিও চলে যাবে। কিন্তু সেখানে পুষ্পা বলে যে তোমাদের চাকরি আজকে থেকেই শেষ, তোমরা রিটায়ারমেন্ট পর্যন্ত যত টাকা জমাতে পারতে সেই সব টাকা আমি তোমাদের দিব। আজকে থেকেই তোমাদের চাকরির এখানে ইতি টেনে দিচ্ছি আমি। এটা বলেই সে সবাইকে সেখান থেকে বের করে নিয়ে চলে যায়। এবং একটু পরে যখন শাখাবাদ পুলিশ স্টেশনে আসে, সে দেখতে পারে যে কোনো পুলিশ সেখানে নেই, এমনকি কয়েদিরাও বের হয়ে গিয়েছে। তার আর বুঝতে বাকি থাকে না যে পুষ্পা টাকা দিয়ে সবাইকে কিনে ফেলেছে। আসলে পুষ্পা এইভাবেই নিজের রাজত্বটাকে কায়েম করে রেখেছিল। এর পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে শ্রীবল্লী অর্থাৎ পুষ্পার ওয়াইফ একটা মন্দিরে গিয়েছিল পূজা করার জন্য, কিন্তু সেখানেই তার সাথে দেখা হয়ে যায় পুষ্পার সৎ ভাই মুরলির, এবং সে তাকে বিভিন্ন ধরনের খাটো কথাবার্তা বলতে থাকে, অর্থাৎ তাকে ছোট করতে থাকে। সে শ্রীবাল্লীকে বলে যে তুমি পূজা তো করে ফেলবে, কিন্তু তোমার তো কোনো গোত্রই নেই, তুমি কোন গোত্রের এটা কি তুমি জানো? অথবা তুমি তোমার সারনেম কি এইটা কি জানো? তখন শ্রীবাল্লী সবকিছু শুনে অনেক মন খারাপ করে। অন্যদিকে মুরলির একটা মেয়ে ছিল যার নাম ছিল কাবেরী। সে আবার শ্রীবাল্লীকে অনেক বেশি পছন্দ করত, তাই সে তাকে চাচি বলে ডাকতো। তারপরে আমরা দেখতে পারি শ্রীবাল্লী যখন বাসায় আসে তার সাথে পুষ্পার কথা হয়। আসলে পুষ্পা সিএম এর সাথে দেখা করতে যাচ্ছিল, এবং শ্রীবাল্লী পুষ্পাকে বলে যে যেহেতু তুমি সিএম
সিএম এর সাথে দেখা করতে যাচ্ছ তুমি তার সাথে নিশ্চয়ই একটা ছবি তুলবে, সেটা আমরা ফ্রেম করে হলে লাগিয়ে রাখবো, এটা দেখতে খুব ভালো লাগবে। আসলে পুষ্পা শ্রীবাল্লির প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করত, তাই সে তাতে রাজি হয়ে যায়। যখন সে সিএম এর সাথে দেখা করতে আসে সেখানে সে সিএমকে একটা ছবি তোলার জন্য রিকোয়েস্ট করলে সিএম বলে যে আসলে জুতা পাই ভালো, জুতা কখনো মাথায় উঠাতে হয় না। পুষ্পা যদিও সিএমকে এই সিন্ডিকেটের পক্ষ থেকে ফান্ডিং করত, কিন্তু পুষ্পাকে সে ওইরকম মূল্যায়ন করত না, তাকে একটা গুন্ডা হিসেবেই ট্রিট করত এবং সেখানে ছবি তুলতেও সে মানা করে দেয়। সেখানে সিএম তার ওয়াইফ শ্রীবাল্লি সম্পর্কে কিছু খারাপ কথা বলে, যেটা পুষ্পা মেনে নিতে পারছিল না। অন্যদিকে সেখানে একটা ফটোগ্রাফার ছিল যে পুষ্পা আর সিএম এর লুকিয়ে একটা ছবি ক্লিক করার চেষ্টা করছিল, সেটা ক্লিক করে ফেলেছিল, কিন্তু সিএম সেটা টেনে বের করে নষ্ট করে দেয়। পুষ্পার মাথা গরম হয়ে যায় আর সে সেখান থেকে বের হয়ে যায়। সে সিদাপ্পাকে জিজ্ঞেস করে যে যদি তুমি সিএম হয়ে যাও তাহলে তুমিও কি আমার সাথে ছবি তুলবে না? তখন সিদাপ্পা বলে যে কেন তুলবো না, আমি যাই হয়ে যায় না কেন, আমি তোর সাথে অবশ্যই ছবি তুলবো। যখন পুষ্পা এটা শুনে সে ডাইরেক্টলি সিদাপ্পাকে জিজ্ঞেস করে যে সিএম হতে কত টাকার প্রয়োজন। সিদাপ্পা বলে হয়তো 100 কোটি টাকা। তখন পুষ্পা বলে আমি তোমাকে 500 কোটি টাকা দিব, কিন্তু সিএম তোমাকেই হতে হবে। সিদাপ্পা এই কথাটা শুনে কিছুটা হচ্চকিত হয়ে যায়, কিন্তু সে শেষমেশ রাজি হয়ে যায়। পুষ্পা বলে যে তুমি সেন্ট্রাল মিনিস্টারের সাথে গিয়ে দেখা করো। তারপরে সিদাপ্পা সেন্ট্রাল মিনিস্টারের সাথে গিয়ে দেখা করে এবং তাকে এই সব কিছু সম্পর্কে জানায়। এমনকি সেন্ট্রাল মিনিস্টারের একটা ভাইও আছে যাকে সে একটা সোফা ভর্তি টাকা পাঠায়। তখন পুষ্পাকে সিদাপ্পা বলে যে এত টাকা নষ্ট করা উচিত নয়, পরবর্তীতে এই টাকাগুলো আমাদের প্রয়োজন হতে পারে এবং এটা দিয়ে আমরা অন্য কাজেও লাগাতে পারি। তখন পুষ্পা বলে যে তোমার ভাই এখন ইন্টারন্যাশনাল ডিলার হয়ে গিয়েছে এবং সে ইন্টারন্যাশনাল ডিল করবে, যার কারণে সে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে, অর্থাৎ কোটি কোটি টাকা। তো যাই হোক, পুষ্পা এইসব কথা বলার পরে আমরা দেখতে পারি যে পুষ্পা একটা বিজনেস ডিল করার জন্য বাইরে গিয়েছে এবং সেখানে একটা বড় বিজনেস ডিল হয় একটা লোকের সাথে। সেই বিজনেসম্যানের সাথে তার এইটা কথা হয় যে সে তাকে 2000 কুইন্টাল লাল চন্দন দিবে এবং তার বদলে সেই বিজনেসম্যান পুষ্পাকে 5000 কোটি টাকা দিবে। তারপরে পুষ্পা দেশে আসার পরে এটা নিয়ে ভাবতে শুরু করে এবং সিন্ডিকেটের যত মেম্বার আছে সবাইকে এই সম্পর্কে অ্যালার্ট করে দেয় এবং বলতে থাকে যে তার 2000 কুইন্টাল লাল চন্দন লাগবে, তাই যেখান থেকে পারো সেই সব কিছু জোগাড় করো। সিন্ডিকেটের সবাই সবকিছু জড়ো করতে ব্যস্ত, তখনই এন্ট্রি হয় মঙ্গল সিনু আর তার ওয়াইফের। আসলে তারা পুষ্পার প্ল্যান সম্পর্কে জেনে গিয়েছিল এবং সেটা ভেস্তে দেওয়ার জন্য তারা এসেছিল শেখাওয়াতের কাছে। তারা শেখাওয়াতকে বলে যে পুষ্পা 2000 মেট্রিক টন লাল চন্দন জোগাড় করার ব্যবস্থা করছে এবং এগুলো যেন সে পাচার করতে না পারে তার জন্য তোমাকে এই সব সিন্ডিকেটের লোককে আটকাতে হবে, যেন তারা কোনো মতেই সেই জড়ো করা লাল চন্দন পুষ্পার কাছে না নিয়ে যেতে পারে এবং ওই প্ল্যান বেচতে দিতে হবে। তারা শেখাওয়াতকে বিভিন্ন ধরনের লোভ দেখাচ্ছিল। আসলে মঙ্গল সিনুই এই সিন্ডিকেটের হেড হতে চাচ্ছিল। তারপরে দেখা যায় যে শেখাওয়াত ওই দুইজনের কথায় এসে সমস্ত চেক পয়েন্টে খুব পুলিশের ঘেরাও বসিয়ে দেয় এবং যত ট্রাক সেখানে আসছিল সবগুলো চেক করা শুরু করে। একটা পর্যায়ে গিয়ে একটা ট্রাক তারা এমন পেয়েও যায় যেটার মধ্যে লাল চন্দনের সিন্ডিকেটের মেম্বার ছিল, এমনকি সেটায় লাল চন্দনও ছিল। কোনো দয়া মায়া না দেখিয়ে শেখাওয়াত পুরো ট্রাকটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, কিন্তু যখন সিন্ডিকেটের মেম্বার তার সাথে কথা বলতে গিয়েছিল তখনই সেই সিন্ডিকেটের মেম্বারকে গুলি করে সেখান থেকে ফেলে দেওয়া হয়। তখন দেখা যায় সিনু আর তার ওয়াইফ শেখাওয়াতকে বলে যে এইভাবে যদি তুমি মারতে থাকো তাহলে তো হবে না। তখন শেখাওয়াত বলে যে সবার চেয়ে আমার স্টাইলটা একটু আলাদা, এখন যেহেতু আমি ওকে মেরেই ফেলেছি, ভয় দেখিয়েছি এবং ট্রাকটা পুড়িয়ে ফেলেছি, তো অন্য কোনো সিন্ডিকেটের মেম্বার আর সাহস পাবে না এখানে আসার, তাই আমি এরকম করেছি। সেটা সিনু আর তার ওয়াইফ মেনে নেয়। তারপরে দেখা যায় ওই সিন্ডিকেটের মেম্বারের ফিউনারালে সবাই এসেছে, প্রত্যেকটা মেম্বার এসেছে, কিন্তু পুষ্পা সেখানে উপস্থিত ছিল না আর সেখানে সিনুও উপস্থিত ছিল। সিনু এই সুযোগ নিয়েই বলে যে পুষ্পাকে থামতে হবে, সে যদি শাখাওয়াতের কাছে মাফ না চায় তাহলে শাখাওয়াত এমনই করতে থাকবে আর আমাদের ব্যবসা লাটে উঠবে। কিন্তু তাদের আসল প্ল্যান ছিল পুষ্পাকে সেই গদি থেকে নামানো এবং সিনুকে সিন্ডিকেটের হেড বানানো, কিন্তু সিদাপ্পা এটা হতে দিতে পারতো না এবং সিদাপ্পা এটাতে একদমই রাজি ছিল না। তাই সে শাখাওয়াতের কাছে যায় এবং তার সাথে কথা বলে তাকে বিভিন্ন রকম ভাবে লোভ দেখাতে শুরু করে, কিন্তু শাখাওয়াত কোনো কিছুতেই রাজি হচ্ছিল না। শেষমেশ সিদাপ্পা
বলে যে যদি সবার সামনে তোমার কাছে মাফ চায় তাহলে কি তুমি মানবে? তখন সাখাওয়াত রাজি হয়ে যায়। তারপরে দেখা যায় একটা পার্টির অর্গানাইজ করা হয় এবং সেখানে সবাই আসে, এমনকি পুষ্পাও আসে। শ্রীবল্লী আর সিদাপ্পার কথায় পুষ্পা সেই সাখাওয়াতের সামনে বসে, কিন্তু সে সরি বলছিল না। একটা পর্যায়ে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে কখন পুষ্পা সরি বলবে। পুষ্পা সেখানে খুব মাতাল অবস্থায় ছিল এবং অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে সবাই কথার জোরে পুষ্পা সবার সামনেই সাখাওয়াতকে সরি বলে ফেলে। সবাই এটা দেখে অনেক অবাক হয়ে গিয়েছিল। অন্যদিকে সাখাওয়াতও বুঝতে পারছিল না পুষ্পা আসলেই সরি বলেছে কিনা। একটা পর্যায়ে গিয়ে সাখাওয়াত সেটা রেকর্ড করে রেখেছিল এবং সেটা বারবার শুনছিল আর নিজেকে বিশ্বাস করাচ্ছিল। তারপরে সে অনেক খুশি হয়ে যায়। কিন্তু পুষ্পা যখন বাড়িতে ফিরছিল সে নিজের সাথে নিজেই চোখ মেলাতে পারছিল না। গাড়ির সেই কাচের দিকে তাকিয়ে বলছিল যে আমি তো নিজের দিকে নিজেই তাকাতে পারছি না, এটা আমি কি করে আসলাম। তার কাছে খুব আনইজি লাগছিল। সে সবাইকে গাড়ি থেকে নামিয়ে আবার গাড়ির ইউটার্ন নেয় এবং সেই পার্টিতে আবার ফিরে আসে। অন্যদিকে সাখাওয়াত তো খুশি হয়ে তার বাড়ির দিকে যাচ্ছিলই, এমন সময় পুষ্পার গাড়ি এসে তার গাড়িকে এমনভাবে আঘাত করে যে সেই সাখাওয়াত পুলে গিয়ে পড়ে এবং সেই পুলের মধ্যে পুষ্পা প্রস্রাব করে দেয়। আসলে সাখাওয়াত বুঝছিল না যে হচ্ছিলটা কি। তখনই পুষ্পা বলে যে পুষ্পা কারো সামনে নত হয় না এবং সে তার ফেমাস ডায়লগটা দেয়, ঝুঁকেগা নেই সালা। অন্যদিকে সাখাওয়াত এই সবকিছু দেখে আরো অপমানিত ফিল করতে থাকে। তখন পুষ্পা সবার সামনে তাকে একটা চ্যালেঞ্জ দেয় যে আমি 2000টা লাল চন্দন বিদেশে যেইভাবেই হোক পাচার করে ছাড়বো। যদি একটা টুকরাও তোর হাতে পড়ে তাহলে আমি সারা জীবন তোর কাছে কামলা দেব, আর যদি না পড়ে তাহলে তুই কোনোদিন আমার সামনে তোর চেহারা দেখাবি না। তখন এটা সাখাওয়াতও একসেপ্ট করে নেয় এবং দুইজনের মধ্যে একটা ক্ল্যাশ তৈরি হয়ে যায়। পরে দেখা যায় যে প্রত্যেকটা চেকপোস্টে পুষ্পার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল যাতে লাল চন্দনের একটা কারো সেখান থেকে বের হতে না পারে। কিন্তু শেখাওয়াত একটা জিনিস নিয়ে চিন্তিত ছিল যে হয়তো সে রাস্তা বন্ধ করে দিয়েছে, তাহলে অল্টারনেটিভ আর কোন ওয়ে হতে পারে যেটা দিয়ে পুষ্পা বের হয়ে যেতে পারে। তখনই সে দেখে যে ব্রিজের নিচে অর্থাৎ যে নদীটা বয়ে যাচ্ছে সেটা পুরো প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে, অর্থাৎ পানি একদমই কম। তাই পুষ্পা এইখান দিয়ে নিজেদের ট্রাক নিয়ে যেতে পারে এবং তার এই সন্দেহ সঠিক প্রমাণিত হয়। দেখা যায় যে পুষ্পা এইটাই করছিল, সেখান দিয়ে তার সব ট্রাক নিয়ে যাচ্ছিল এবং যখনই শেখাওয়াত সেটা জানতে পারে সে তাড়াহুড়ো করে সেগুলোর সামনে আসার চেষ্টা করে এবং অনেক কষ্ট করে অনেক চেস করার পরে সে ওই লাল চন্দনের গাড়িগুলোর সামনে চলে আসে আর সেখানে শ্যুট করার কথা ভাবতে থাকে। যখনই সে গান পয়েন্ট করছিল তখনই সেই সিন্ডিকেটের মেম্বাররা পুষ্পাকে কল দিয়ে সবকিছু জানায়। তখন পুষ্পা বলে যে তোমরা সেখান থেকে গাড়ি থেকে ঝাঁপ দাও আর সেখান থেকে পালিয়ে যাও, কারণ পুষ্পা কোনো লোকের জীবন ঝুঁকিতে ফেলতে চাইছিল না। তাই সবাই গাড়ি থেকে ঝাঁপ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সাখাওয়াত সবকিছু জব্দ করে নিয়ে যায় এবং পরের দিন মিডিয়ার কাছে হয়ে সবকিছু শো অফ করা শুরু করে যে সে পুষ্পার সব লাল চন্দন জব্দ করে ফেলেছে। পুষ্পাকে প্রায় জব্দই করে ফেলতো, কিন্তু কিছুটা সময় বাকি রয়েছে। তখন দেখা যায় যে পুষ্পা আসলে তাকে পুরাই একটা ফুল বানিয়ে দিয়েছে, কারণ এগুলো কোনো লাল চন্দন নয়, এগুলো সাধারণ কাঠকে রং করে লাল বানানো হয়েছে। তখন পুষ্পা তার কাছে একটা ফুল পাঠায়, কারণ পুষ্পা তাকে ফুল বানিয়ে দিয়েছে। কিন্তু সাখাওয়াত বলে সে শুধু তাকে ফুল বানায়নি, সাথে সিনুকে আর সিনুর ওয়াইফকেও ফুল বানিয়ে দিয়েছে। তখন পুষ্পা বলে যে তুমি কি আমাকে ফ্লাওয়ার মনে করেছিলে নাকি? আসলে তার যে ফেমাস ডায়লগ আছে সেইটা বলে যে তুমি আমাকে কি ফ্লাওয়ার ভেবেছো, আমি তো ওয়াইল্ড ফায়ার। যাই হোক, তারপর আমরা দেখতে পারি যে পুষ্পা, শ্রীবল্লী, বাকি সবাই একটা ফেস্টিভ্যালে গিয়েছে। সেখানে যাওয়ার পরে হঠাৎ করে শ্রীবল্লী সেখানে অজ্ঞান হয়ে যায়। তার সব সিমটম দেখে একজন বলে যে সে প্রেগনেন্ট এবং মা হতে চলেছে। এই সব কিছু শুনে পুষ্পা মনে মনে অনেক খুশি হয় এবং তার খুশি প্রকাশ করতে গিয়ে সে একটা দেবীর রূপ ধারণ করে নেয় সেখানে, অর্থাৎ একটা কস্টিউম পরে, একটা আউটফিট পরে, একটা লুক ক্রিয়েট করে এবং সে সেখানে একদম পাগলের মতো নাচতে শুরু করে। এই সব কিছু দেখে শ্রীবল্লী হতবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করতে থাকে যে তোমার কি হয়েছে, তুমি এমন করছো কেন? যখন পুষ্পাকে এটা জিজ্ঞেস করে পুষ্পা বলে যে আমি চাই যে আমার যদি কোনো বাচ্চা হয় সে যেন মেয়ে হয়, তাহলে আমার তাকে কোনো সারনেম দিতে হবে না। যদি আমার ছেলে হয় তাকে তোমার সারনেম দিতে হবে, যদি আমার মেয়ে হয় সে অন্যের ঘরে যাবে এবং অন্যের সারনেমই তার সারনেম হবে। এই সব কিছু শোনার পরে তারা ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে তখনই পুষ্পার যে ভাগ্নি ছিল অর্থাৎ মুরলির মেয়ে, তাকে কিছু মানুষ ইভটিজিং করা শুরু করে এবং অন্যদিকে পুষ্পা এটা দেখতে পারে এবং দেখতে পারার পরে নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে ওইসব লোককে সে মারতে শুরু করে এবং সেখানকার ফাইট
ফাইটটা একদম দেখার মতো ছিল। সে প্রচুর তাদের সাথে মারামারি করে এবং তাদেরকে একটা আস্থা শিক্ষা দেয় এবং সেখানে তখনই মুরলির এন্ট্রি হয়। মুরলি সেখানে আসার পরে পুষ্পাকে বলতে থাকে যে তুমি যাই করো না কেন, তোমাকে কখনোই আমার বাবার সারনেম দেওয়া হবে না। তুমি যে জারজ ছিলে তুমি জারজই থাকবে। এই সব কিছু করার মাধ্যমে কখনো আমাদের পরিবারের ভেতরে তুমি জায়গা করে নিতে পারবে না। আর যখন শ্রীবল্লী এই সব কিছু শুনছিল সে নিজেকে কন্ট্রোল করতে পারে না আর মুরলিকে অনেক কিছু বলে দেয়। অনেক কিছু বলে দিয়ে তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে মুরলি তার মেয়েকে যারা টিজ করেছিল তাদের সবাইকে অর্ধেক টাক করে দেয়। এরপর আমাদের দেখানো হয় যে সিনু, শেখাওয়াত এবং সিনুর ওয়াইফ সিএম এর সাথে দেখা করতে এসেছে। তখন তারা সিএম কে জানায় যে পুষ্পা প্ল্যান করছে দেশের বাইরে 2000 কুইন্টাল লাল চন্দন পাচার করার। যদি এটা পাচার করে ফেলে তাহলে বাইরে থেকে 2000 কোটি টাকা দেশের ভিতরে ঢুকবে আর তোমার এই সিএম এর চেয়ার থাকবে না। তাই যে কোনো মূল্যই হোক সেটাকে আটকাতে হবে। সিএম এই সবকিছু শুনে চিন্তায় পড়ে যায় এবং কি থেকে কি করবে সেটাই ভাবতে শুরু করে। তারপরে আমাদের দেখানো হয় যে পুষ্পা প্ল্যান করছে একটা জায়গা রয়েছে যেখান থেকে সে লাল চন্দন পাচার করে শ্রীলঙ্কা নিয়ে যাবে, অর্থাৎ নদীপথে, এবং সেটা সম্পর্কে শেখাওয়াতও জেনে যায়। শেখাওয়াত সেখানে আসে এবং বিভিন্নভাবে সার্চ করে কিন্তু কোথাও কোনো লাল চন্দনের একটা টুকরো পর্যন্ত খুঁজে পায় না। সেই বোটগুলো যখন শ্রীলঙ্কার উদ্দেশ্যে ছাড়া হয়েছিল সেই বোটগুলোকেও সে চেস করে কিন্তু বোটের ভিতরেও কোনো কিছু পায় না। কিন্তু আসলে লাল চন্দনগুলো ছিল পানির নিচে, অর্থাৎ বোটের নিচেই ছিল, কিন্তু সেটা কেউ ধরতে পারে না। আর শেষমেশ সেগুলো পাচার হয়ে শ্রীলঙ্কা চলে যায়। যখন সেগুলো ওই বায়ারের হাতে পৌঁছে যায় তখনই পুষ্পার কাছে চলে আসে কোটি কোটি টাকা। আর এই সব কিছু দেখার পরে পুষ্পারও মাথা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু সে এই সব কিছু টাকা বিভিন্ন সোফার মধ্যে ভরে ভরে এমএলএদের কাছে পাঠিয়ে দেয় এবং এমএলএদের কিনে ফেলে, যার কারণে সে পরবর্তী সিএমকে নির্বাচন করতে পারবে। এবং এই সব কিছু দেখে শেখাওয়াতের অবস্থা অনেক খারাপ ছিল, কারণ সে বুঝতেই পারছিল যে তার ট্রান্সফার হওয়া মাত্র 2-1 ঘন্টার ব্যাপার এবং কিছুক্ষণ পরেই হয়তো তার ট্রান্সফার হয়ে যাবে। আর এমনকি পুষ্পার কাছে এখন প্রচুর টাকা চলে এসেছে আর ক্ষমতা তো চলে এসেছে। শেখাওয়াত এই সব কিছু ভাবতে ভাবতে এমনকি ড্রিঙ্ক করেও ছিল, তাই সেখানে যত কাঠ ছিল সবগুলোতে আগুন ধরিয়ে দেয়, অর্থাৎ যে নকল কাঠগুলো তারা জব্দ করেছিল। এবং সে ড্রাঙ্ক হয়েছিল তাই ড্রাইভও করতে পারছিল না আর সেখানে আটকা পড়ে যায়। একটা পর্যায়ে দেখানো হয় সেখানে ব্লাস্ট হয়ে যায়, কিন্তু শেখাওয়াত মারা গেছে কিনা বা সে বেঁচে আছে কিনা তার ডেড বডি আমাদের দেখানো হয় না, বাট সেখানে ব্লাস্ট হয় প্রচুর পরিমাণে একটা। তারপরে আমাদের দেখানো হয় যে সিদাপ্পা শপথ গ্রহণ করেছে এবং সিএম হয়ে গিয়েছে। আর কথা অনুযায়ী 24 তারিখে পুষ্পাদের বাসায় এসেছে তার সাথে খাওয়া দাওয়া করার জন্য, তার সাথে ছবি তোলার জন্য। তখন সেখানে সিদাপ্পা ছবি তোলে এবং সে এইটাও বলে যে তোমার জন্য, অর্থাৎ শ্রীবল্লীর জন্য পুষ্পা পুরো একটা সিএম চেঞ্জ করে দিয়েছে একটা দেশের। তো সে কতটা তোমাকে ভালোবাসে এই সব কিছু বলার পরে সে পুষ্পাকে জিজ্ঞেস করে যে 24 তারিখে কেন চুজ করেছি। তখন পুষ্পা বলে যে আজকে আমার বাইকো মানে আমার ওয়াইফ শ্রীবল্লীর বার্থডে, তাই এই জন্য আজকে এই ডেটটাই চুজ করা হয়েছে যাতে আমি তার ইচ্ছা অনুযায়ী এই কাজটা করতে পারি। সে তো আমার কাছে কখনো তেমন কিছু চায় না, তাই সে আমার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছে, এটা যদি আমি না রাখতে পারি সেটা কিভাবে হয়। না, ক্ষমতায় যেই থাকুক, যেই সিএমই বা থাকুক, মূল রাজত্ব চলছিল পুষ্পার। একদিন আমাদের দেখানো হয় যে পুষ্পার বাড়িতে মুরলির ওয়াইফ, অর্থাৎ পুষ্পার যে সৎ ভাই রয়েছে তার ওয়াইফ আসে এবং তার কাছে মিনতি করতে থাকে, কারণ তার ভাতিজিকে একজন তুলে নিয়ে গিয়েছে, অর্থাৎ কিডন্যাপ করেছে এবং তারা মুক্তিপণ হিসেবে 2 কোটি টাকা চাইছে। এবং পুষ্পাকে তার ভাবি রিকোয়েস্ট করে যেন তার ভাতিজিকে, যখন পুষ্পা এটা জানতে পারে সে খুব রেগে যায় আর সাংবাদিকদের কাছে, জার্নালিস্টদের কাছে যায় আর বলে যে একটা লাইভ টেলিকাস্ট করতে। পুষ্পা টিভির সামনে এসে সবাইকে ওয়ার্নিং দেয় যে যারা বা যে তার ভাতিজিকে কিডন্যাপ করেছো তারা যেন তাকে একটা আঁচড় পর্যন্ত না দেয়। যদি দেয় তাহলে তাদের কেউ আস্ত থাকবে না, তাদেরকে সে কখনো ক্ষমা করবে না, তাদের সবাইকে খুঁজে খুঁজে মেরে ফেলবে। আর যদি এমনটা না করে তাকে সহি সালামত বাড়িতে পৌঁছে দেয় তাহলে তাদের সবাইকে মাফ করার কথা পুষ্পা ভাববে। এই সব কিছু সবাই দেখছিল। অন্যদিকে যারা তার ভাতিজিকে কিডন্যাপ করেছিল তারা মূলত ছিল সেন্ট্রাল মিনিস্টারের ভাইয়ের ছেলে, অর্থাৎ ভাতিজা। এবং অন্যদিকে এটা সিদাপ্পা জানার পরে পুষ্পাকে কল দিয়ে এই সব কিছু জানায় আর বলে যে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করার ব্যবস্থা করছি, তুমি এখন বর্তমানে কোনো অ্যাকশন নিও না এবং যদি কিছু হয়েও যায় তুমি ঠান্ডা হয়ে সেখানে বসে থেকো, কারণ
কারণ এখানে সেন্ট্রাল মিনিস্টার জড়িত আছে। সেন্ট্রাল মিনিস্টার জড়িত থাকা মানে সিতাপ্পার স্বার্থ এখানে জড়িয়ে রয়েছে। যাই হোক, এরপরে পুষ্পাকে সবকিছু বলার পরে পুষ্পা বলে যে আমি কারো কথা তোয়াক্কা করি না, না কোনো সেন্ট্রাল মিনিস্টার আর না কোনো সিএম। আমি চিন্তা করছি শুধু আমার ভাতিজির, সে যদি সই সালামত না থাকে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। তারপরে দেখা যায় যে পুষ্পার কাছে একটা কল আসে ওই সেন্ট্রাল মিনিস্টার ভাতিজার। সে বলে যে তোমার ভাগ্নি আমাদের কাছে আছে এবং তোমাকে 10 কোটি টাকা নিয়ে আসতে হবে আর নিজে একা এখানে উপস্থিত হতে হবে। তারপরে পুষ্পা সেখানে 10 কোটি টাকা নিয়ে একটা হেলিকপ্টার নিয়ে পৌঁছে যায়। তার এন্ট্রিটা একদম দেখার মতো ছিল। সে যখন সেখান থেকে বের হয় সেই হেলিকপ্টারে থাকা অবস্থায় শটগান নিয়ে সবাইকে গুলি করতে থাকে। নেমে যখন ওই সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজাকে গান পয়েন্ট করে, সে বলে যে তোমার ভাতিজির উপরও গান পয়েন্ট করা আছে, যদি তুমি এখন শান্ত না হও তাহলে তোমার ভাগ্নিকেও মেরে ফেলা হবে। তারপর পুষ্পা সেখান থেকে গানটা ফেলে দেওয়ার পরেই সবাই মিলে পুষ্পাকে অনেক মারধর করতে থাকে। তারপরে পুষ্পার হাত পা বেঁধে ফেলার পর একটা পর্যায়ে পুষ্পার ভাতিজিকে সেখান থেকে বের করে নিয়ে এসে সেই ছেলেগুলো তাকে নষ্ট করার কথা চিন্তা করতে থাকে আর পুষ্পার সামনেই তার কাপড় চোপড় খুলতে শুরু করে। তখন পুষ্পা আর সহ্য করতে না পেরে তাদের সবাইকে এমনভাবে মারতে শুরু করে, কারণ তার হাত পা বাঁধা ছিল, তার কাছে কিছু করার ছিল না, সে উড়ে উড়ে সবাইকে কামড়াতে শুরু করে। সিনটা পুরো জোশ ছিল, এটা একটা দেখার মতো সিন ছিল। যে পুষ্পা 2 মুভির মধ্যে দেখার মতো কি ছিল, তাহলে মূলত এই সিনটা পুরো মুভিকে ডেসক্রাইব করবে। সিনটা এতটাই জোশ ছিল যেখানে ইমোশন এবং অ্যাকশনের একটা জোশ কম্বো আপনারা দেখতে পারবেন এবং এই সিনটা দেখলে আপনাদের সবারই গায়ের পশম দাঁড়িয়ে যাবে। তার পর্যায়ে সে সবাইকে সেখানে মেরে ফেলে। ততক্ষণে দেখা যায় যে মিনিস্টারের ভাই সেখানে চলে এসেছে তার ছেলেকে বাঁচানোর জন্য, কিন্তু পুষ্পা সবাইকে মেরে মিনিস্টারের ভাইকে আর তার ছেলেকে দুইজনকেই মেরে ফেলে। তারপরে দেখা যায় যে তার ভাতিজির বিয়ে হওয়ার কথা হয়েছে এবং সবকিছু ঠিক হয়ে গিয়েছে। অন্যদিকে তার যে সৎ ভাই রয়েছে মুরালি, সে তাদের বাসায় আসে একটা ওয়েডিং কার্ড নিয়ে। সে সবার কাছে ক্ষমা চায় আর নিজের ভুলটা বুঝতে পারে। সে একটা ওয়েডিং কার্ড দিয়ে বলে যে পুষ্পা যদি না আসে তাহলে আমার মেয়ে বিয়েই করবে না বলেছে, আর এতদিন আমি যা কিছু বলেছি এই সব কিছুর জন্য আমি ক্ষমা প্রার্থী। আসলে পুষ্পাই হচ্ছে আমাদের পরিবারের আসল পরিচয়। তারপরে দেখা যায় যে সেই ওয়েডিং কার্ডটা শ্রীবল্লী পুষ্পাকে এসে দেখায়। সেটা দেখানোর পরে পুষ্পা কাঁদতে শুরু করে। আসলে সেই ওয়েডিং কার্ডটার মধ্যে পুষ্পার মায়ের নাম, পুষ্পার নাম, সাথে তার সারনেম আর পুষ্পার বাবার নামও দেয়া ছিল। এই সব কিছু দেখে পুষ্পা বাচ্চাদের মতো কান্না করতে শুরু করে এবং এই সব কিছু দেখে সবাই ঘেরাও হয়ে বসে পড়ে, কারণ কেউ পুষ্পাকে এইভাবে কাঁদতে দেখেনি। বিষয়টা খুবই ইমোশনাল ছিল এবং খুবই গর্বেরও ছিল, কারণ এতদিন পরে পুষ্পার আসল সারনেম এসেছে এবং সেটাও তার আসল পরিবারের একজন লোকের কাছ থেকে। তারপরে দেখা যায় যে পুষ্পা তার ভাইয়ের বাড়িতে পৌঁছে গিয়েছে এবং তার ভাতিজির বিয়ে। সেখানে তার ভাই তাকে সদরে গ্রহণ করে এবং সবাই অনেক খুশি হয়। তাদের এতদিনকার মনোমালিন্য সবকিছুই যেন ঘুচে গিয়েছিল। অন্যদিকে আমাদের সেন্ট্রাল মিনিস্টারকে দেখানো হয় যার বাড়িতে এখন শোকের বন্যা বইছিল। তখনই তার বাসায় একটা পার্সেল টাইপ আসে। সেটা আসার পরে আমাদের একটা সিন দেখানো হয় যেখানে একটা লোক দূরে পাহাড় থেকে কোনো একটা বাটন প্রেস করে এবং অনেক দূরে এলাকায় একটা বম ব্লাস্ট হয় এবং এই সব কিছু দিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়। হয়তো এখানে পুষ্পা 3-র কিছু একটা হিন্ট আমাদের দিয়ে দেওয়া হয়েছে, কারণ অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে যে পুষ্পা 3 রিলিজ হবে। যাই হোক, মুভিটা এই পর্যন্তই ছিল। সেটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এরকম নতুন আরও অনেক সিরিজ মুভিজ আমরা এক্সপ্লেন করব এবং আপনারা যেই মুভিটি এর পরবর্তীতে এক্সপ্লেনেশন দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।